সুপ্রভাত দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি তোমাদের ভূগোল বিষয় সম্পর্কে বিগত কয়েকটা ক্লাসে পাঠদান করছি এবং তোমরা খুব মনোযোগের সহিত সেই ক্লাসগুলো শুনছো এবং তার সাথে সাথে তোমরা খুব সুন্দরভাবে রিপ্লাই করছো, ফিডব্যাক দিচ্ছ যে কে কতটা কিভাবে, তার কারোর যদি কোনো সমস্যা থাকছে সবাই আমাকে জিজ্ঞাসা করছো এবং আমি যতটা পারছি তোমাদেরকে আবার সেটাকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইরকমভাবে ক্লাস তোমাদের ভালো লাগছে তো? আচ্ছা, যদি ক্লাস চলতে চলতে বা আমাদের আলোচনার মধ্যে যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই ইনফর্ম করবে যে স্যার এই জায়গাটা আমার পক্ষে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরও একবার তোমাদেরকে ভালোভাবে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা বিগত দুটো দিন আমরা হিমবাহ সম্পর্কে অল্প কিছু তথ্য জেনেছি। কি তথ্য জেনেছি না, হিমবাহ সৃষ্টি কিভাবে হয়, সৃষ্টির পদ্ধতি, এবং হিমবাহ নদী যেমন ঠিক তার ভূমিরূপের ওপরে তার কার্যকারী ভূমিকা পালন করে থাকে, হিমবাহও কিন্তু একই রকমভাবে বিভিন্নভাবে এই ভূমিরূপের ওপর তার কার্যকরী ভূমিকা পালন করে। বারবার দেখবে পূর্বের দিন এবং আজকেও আমি বারবার তোমাদেরকে বলবো, নদীর সাথে এই হিমবাহের কিন্তু বেশ কিছু সাদৃশ্যগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আবার কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো আমি শুরুতেই একটা কাজ করি, তোমাদের পূর্বের দিনে যে আলোচনা করেছিলাম সেইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম। দেখি একটু শুরুতে আমি যাচাই করে নিই যে কারা কত ভালোভাবে এই অধ্যায় বা এই অংশটা তোমরা নিজেরা একটু বাড়িতে আলোচনা করেছো, দেখে এসেছো। ঠিক আছে? সেটা একটু আমি দেখে নিই, প্রশ্নগুলো একটু জিজ্ঞাসা করব, দেখবো তোমরা কতটা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারছো। কি জিজ্ঞাসা করব তো? আচ্ছা, তাহলে প্রথমেই জিজ্ঞাসা করা যাক, হিমশৈল কাকে বলে? কি এই জিনিসটা কি? আচ্ছা, কোথায় দেখা যায় বললে? মেরু অঞ্চলে দেখা যায়। আচ্ছা, খুব ভালো। মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান এবং গতিশীল। বাহ, খুব ভালো। বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে। আচ্ছা, খুব ভালো। তুমি বসো, পাশের একজন বলো, এই হিমশৈলের কত ভাগ অংশ জলের উপরে ভাসতে দেখা যায় বা আমাদের চাক্ষুষ হয়? কত অংশ? 9 ভাগের 1 ভাগ অংশ আমরা কিন্তু দেখতে পাই, তাই তো? আর বাকি 8 ভাগ অংশ কোথায় থাকে? জলের তলায় অদৃশ্য অবস্থায় থাকে, তাই না? আমরা দূর থেকে এটাকে সহজে বুঝতে পারি না, দেখতে পাই না, তাই না? আচ্ছা, এই হিমশৈল যে তুন্দ্রা অঞ্চলে বা অতি শীতল পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়, এই হিমশৈলের কি কি প্রভাব লক্ষ্য করা যায় বলো তো? হ্যাঁ, যে কোনো একজন বলো। একটা হচ্ছে হিমশৈলের জন্য দুর্ঘটনা ঘটতে পারে, খুব ভালো বলেছো। আর আরেকটা হচ্ছে মগ্ন চড়া গঠিত হয় এই হিমশৈলের জন্য। আচ্ছা, প্রথমে মগ্ন চড়া কিভাবে গঠিত হয় সেটা এই হিমশৈলের দ্বারা সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, বলো। ঠিক বলেছো, যে এই মহাদেশীয় যে হিমবাহ, এই মহাদেশীয় হিমবাহ থেকে যখন হিমশৈলগুলো সমুদ্র জলে ভাসতে ভাসতে সমুদ্রের কোনো প্রান্তে এসে উপস্থিত হয় বা কোনো একটা অংশে উপস্থিত হয়, সেখানে উষ্ণ জলবায়ু হতে পারে, উষ্ণ উপসাগরীয় স্রোত হতে পারে, যে কোনো কারণেই হোক, জলবায়ুগত বিভিন্ন কারণে এই হিমশৈলগুলো যখন গলে যায়, তাই না? আর হিমশৈল গলে গিয়ে কি হবে? হিমশৈলের সঙ্গে আগত নুড়ি
কাঁকর, বালি, পাথর কণা, এগুলো কি হয়? এগুলো হিমশৈলের সঙ্গে থাকে, তাহলে গলে গেলে সেই নির্দিষ্ট অংশে এগুলো জমা হয়ে যায়। জমা হয়ে কি তৈরি হয়? জমা হয়ে এখানটায় মগ্ন চড়া তৈরি হয়, যেটা চড়া হয়ে গেছে কিন্তু সেটা মগ্ন হয়ে আছে, সম্পূর্ণভাবে ভাসমান অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে না, কিছুটা ডুবে রয়েছে, সেই জন্য এটাকে মগ্ন চড়া বলা হচ্ছে। এই মগ্ন চড়া কিন্তু মৎস্য শিকারের একটা আদর্শ স্থান আমরা বলতে পারি। মগ্ন চড়ার দুটো উদাহরণ আমাকে বলো। আটলান্টিক উপকূলে ডগার্স ব্যাংক, যেটা আমি তোমাদের পূর্বের দিন ম্যাপের মধ্যে দেখিয়েছিলাম, ডগার্স ব্যাংক। আর কি রয়েছে? আর রয়েছে গ্র্যান্ড ব্যাংক। এই গ্র্যান্ড ব্যাংকে কি বৈশিষ্ট্য রয়েছে একটু বলো। এই গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম একটি মগ্ন চড়া, তাই তো? আচ্ছা, আরেকটি প্রভাব কি ছিল? দুর্ঘটনা। এই দুর্ঘটনা কে বলতে পারবে বলো দেখি? হ্যাঁ, ঠিকই বলেছ, যে 1912 সালে, উদাহরণ দিয়ে শুরু করা যাক। 1912 সালে যে বহু প্রচলিত টাইটানিক জাহাজ, মানে তখনকার দিনে কিন্তু সর্ববৃহৎ জাহাজ, মানে সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজ বলা যেতে পারে, তো সেই যাত্রীবাহী জাহাজ সেটা কিন্তু হিমশৈলকে দূর থেকে বুঝতে না পেরে সেখানে ধাক্কা মেরেছিল। ধাক্কা খাওয়ার ফলে জাহাজটি দু টুকরো হয়ে সেখানেই তার ডুবে গেছিল, তাই না? আচ্ছা, এইটা গেল আমাদের হিমশৈল, হিমশৈলের বিভিন্ন অবস্থানগুলো আমরা লক্ষ্য করতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, পর্বত অভিযানে বা পর্বত আরোহীদের কাছে ক্রেভাস এবং বার্কসুন্ড কেন বিপজ্জনক? কেন এই পর্বত অঞ্চলে এগুলো বিপজ্জনক হিসাবে দেখা দেয়? হ্যাঁ, বলো। আচ্ছা, কোনো পর্বতারোহী যখন পর্বত অভিযান শুরু করে, দূর থেকে যখন যায় তখন মনে হয় সম্পূর্ণ স্তরটি একদম পুরো সমতল স্তর রূপে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শীতকালে অতিরিক্ত তুষারপাত বা তুষারপাতের মাধ্যমে এই যে ক্রেভাস বা বার্কসুন্ড, এদের যে ফাটলগুলো রয়েছে, ফাটলগুলো কি হয়? বরফে ঢাকা যায়, বরফে ঢেকে পড়ে যায়, কিন্তু তলদেশ সম্পূর্ণ কি থাকে? ফাঁকা হয়ে থাকে, তাই না? বিস্তৃত ফাঁকা হয়ে থাকে, এবং অসাবধানতা বশত যদি সেই ফাঁকা জায়গায় কারো পা পড়ে বা যদি অংশ পড়ে, সেটা কিন্তু ভেঙে গিয়ে তারা সেই পর্বতের খাঁজে, মানে পাহাড়ের যে বরফের খাঁজে কিন্তু তারা পড়ে যেতে পারে। পড়ে গেলে কি হবে? একটা দুর্ঘটনার সৃষ্টি হবে এবং তারা সেখানে মৃতদেহে পরিণত হতে পারে। এটা সেই জন্য খুবই বিপজ্জনক, ফলে তার নিখোঁজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, হিমবাহ কয়টি পদ্ধতির মাধ্যমে তার কার্যকরী ভূমিকা পালন করে? 3টি পদ্ধতির মাধ্যমে। খুব ভালো বলেছো। কি কি পদ্ধতি একটু বলো। প্রথমে ক্ষয়কাজ করে। আচ্ছা, ক্ষয়কাজ যখন বলা হলো, বলো তো কটি পদ্ধতির মাধ্যমে হিমবাহ ক্ষয়কাজ করে? কটি? 2টি পদ্ধতির মাধ্যমে কিন্তু হিমবাহ ক্ষয়কাজ করে থাকে। কি কি সেই পদ্ধতির নাম? একটা হচ্ছে উৎপাটন পদ্ধতি, তাই তো? আর একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। তাহলে উৎপাটন পদ্ধতি কাকে বলে, কি বলবে বলো? হ্যাঁ, উৎপাটন পদ্ধতি হচ্ছে যে হিমবাহের পর্বত গাত্রে বা পর্বতের গায়ে যে আলগা পাথরগুলো থাকে, তাই তো, সেই আলগা পাথরগুলো যখন হিমবাহের সঙ্গে চলে যায় তখন সেখানে একটা অমসৃণ একটা অবস্থার সৃষ্টি হয়, তাই তো, একটা এবড়ো খেবড়ো অবস্থার সৃষ্টি হয়। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে উৎপাটন, অর্থাৎ ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? আর অবঘর্ষ কি হচ্ছে? এই যে উৎপাটন পদ্ধতির মাধ্যমে পর্বত গাত্রের গায়ে বা পর্বতের অংশে যেখানে
এবড়ো খেবড়ো অবস্থার সৃষ্টি হয়েছিল, এটা আবার মসৃণ করে দেয় এবং সেটা খুব সমান অবস্থায় ঘর্ষণের মাধ্যমে সমান মসৃণ হয়ে যায়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ। তাহলে এটা গেল হিমবাহের কি পদ্ধতি? ক্ষয় পদ্ধতি। আর কি কি পদ্ধতি করে? বহন কাজ করে আর সঞ্চয় কাজ করে থাকে, তাই তো? আচ্ছা, তো পূর্বের দিন আমরা এই পর্যন্ত হিমবাহের অংশ আলোচনা করেছিলাম। তো এইখান থেকে তোমরা বেশিরভাগ জন খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছো, ভালোভাবে তোমরা উত্তর দিতে পেরেছো। আমি আশা করব পরবর্তী যে অংশগুলো আমরা আলোচনা করব সেখানেও তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে একই রকমভাবে প্রস্তুত করতে পারবে, প্রস্তুতি নেবে। ঠিক আছে, এবং আমি আবারও বলছি, কারোর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে আবার সেটা খুব ভালোভাবে বলে দেব। ঠিক আছে, তাহলে আজকের যে নতুন অংশ আমরা আলোচনা করতে এসেছি, এবার সেই অংশটা শুরু করা যাক। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, আর সমস্যা হলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে এই যে দুটো ছবি, এই দুটো ছবির মাধ্যমে আমরা কিন্তু হিমবাহের মানে ক্ষয়কার্যের দ্বারা যে গঠিত বিভিন্ন ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো আমরা অনেকটাই ছবিতে দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমেই আমরা আলোচনা করব হিমবাহের কড়ি বা সার্ক, পিরামিড চূড়া, এরিটি, ঠিক আছে, বা ঝুলন্ত উপত্যকা, ঝুলে থাকে, তাই তো, ঝুলে থাকে, ঝুলন্ত উপত্যকা রয়েছে, তারপরে হিমদ্রোণী রয়েছে। এই যে বিভিন্ন অংশ আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করব। তাহলে এবার আমরা শুরু করি মূল অংশ। আচ্ছা, তোমরা দশম শ্রেণীর আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের বিভিন্ন কাজ অর্থাৎ ক্ষয়, বহন এবং অবক্ষেপণ। আজকে হচ্ছে হিমবাহের পার্ট 3 অংশ আমরা আলোচনা করছি। এরকম ভাবে ধীরে ধীরে পার্ট 3, পার্ট 4 আমরা হিমবাহ অংশগুলো আলোচনা করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। তো এই হিমবাহের কাজের ফলে যে গঠিত ভূমিরূপের প্রথম অংশ যেটা আমরা আলোচনা করব, ক্ষয়জাত প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ। ক্ষয়জাত প্রক্রিয়া, এই ক্ষয়জাত প্রক্রিয়ার দ্বারা প্রায় 9টা থেকে 10টা প্রধান প্রধান ভূমিরূপ কিন্তু গঠিত হয়। ঠিক আছে, আজকে হয়তো আমরা সবটুকু অংশ আলোচনা করতে পারবো না, 9টি অংশ দেখবো আমরা কটা অংশ আলোচনা করতে পারছি আজকের জন্য। যেটুকু বা যে কয়টি ভূমিরূপ বাকি থেকে যাবে পরবর্তী ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব। আজকে 1 নম্বর 2 নম্বর করে আমরা প্রথম ভূমিরূপগুলো দেখি। প্রথম যে ভূমিরূপ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তার নাম হচ্ছে কড়ি বা সার্ক। কি বললাম? কড়ি বা সার্ক। দেখো এই যে কড়ি বা সার্ক, এটাকে সার্ক বলা হচ্ছে সম্পূর্ণ অংশটাকে। কি বলা হচ্ছে? উচ্চ পর্বত গাত্রে বা উচ্চ পর্বত অঞ্চলে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত যে ভূমিরূপ একটা, সেটা হচ্ছে কড়ি বা সার্ক। এটা দেখতে কেমন? দেখো, হাতলযুক্ত চেয়ার, তোমার চেয়ার আছে, হাতলযুক্ত চেয়ার আমরা যদি এই জায়গাটাকে বসার জায়গা হিসেবে ভাবি এবং সামনের দিকটাকে ধরো পা খেলিয়ে দিই, তো এটা কি দেখতে সেরকম মনে হচ্ছে না? সেই জন্য বলা হচ্ছে হাতলযুক্ত চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো আকৃতি বিশিষ্ট একটা ভূমিরূপ। ঠিক আছে, এই যে হাতলযুক্ত চেয়ারের মতো মনে হচ্ছে, এখানে আমরা বসে পড়ছি হেলান দিয়ে, তো সেই রকমই ঠিক তোমাদেরও দেখো একটু মনে হচ্ছে কিনা। এই অংশটাকে কিন্তু কড়ি বা সার্ক বলা হয়। তবে এই কড়ি বা সার্ক বিভিন্ন দেশে এটাকে বিভিন্ন নামে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তো কোথায়
কি নামে চিহ্নিত করা হয়েছে? তো যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এটাকে বলা হচ্ছে কোরি। দেখো প্রথমে আমাদের ভূমিরূপের নাম আমরা দিয়েছি কোরি। ফ্রান্সে এটাকে বলা হচ্ছে সার্ক। ফ্রান্সে কি বলছি? সার্ক বলছি। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ডে কি বলছি? কোরি বলছি। নরওয়েতে কি বলছি? বন বলছি। ওয়েলসে কাম এবং জার্মানিতে কার বলা হচ্ছে। স্পেনে হয়ো এবং ভ্যান্ডিনেভিয়াতে কোডল এবং বোন বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে? স্ক্যান্ডিনেভিয়াতে এটাকে বলা হচ্ছে কোদল। ঠিক আছে, আচ্ছা। বিজ্ঞানী শারপেঁতিয়ার অর্থাৎ এই বিজ্ঞানী শারপেঁতিয়ার তিনি 1823 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1823 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু এই সার্ক কথাটি ব্যবহার করেছে। ঠিক আছে, সার্কের কটি অংশ থাকে? 3টি অংশ থাকে। পেছনে হেড ওয়াল, এই দেখো হেড ওয়াল, অর্থাৎ যদি আমরা চেয়ারে বসি, মাথা যদি এরকম ভাবে হেলিয়ে দিই, যে অংশটা চেয়ারের যে অংশে মাথাটা লাগছে সেটা হচ্ছে হেড ওয়াল বলতে পারি আমরা। ঠিক আছে, মাঝখানের যে অংশ মধ্যভাগে বেসিন, এই দেখো বেসিন, আমরা বাড়িতে হাত ধুই তো বেসিন মতো একটা, সেরকম বেসিন, অর্থাৎ নিচের দিকে একটু খালা মতো, বা চেয়ারের যে অংশটা আমাদের মূল শরীরের অংশটা বসে থাকে। প্রান্তভাগে থ্রেশহোল্ড অর্থাৎ শেষ প্রান্তে এরকম একটা অবস্থান লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা। আন্টার্কটিকার ওয়ালকট সার্ক হচ্ছে বিশ্বের বৃহত্তম ও গভীরতম। তাহলে বৃহত্তম সার্কের নাম কি? আন্টার্কটিকার ওয়ালকট হচ্ছে, এটা হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম এবং গভীরতম। এর প্রস্থ কত? 16 কিলোমিটার আর গভীরতা 3 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে আন্টার্কটিকার ওয়ালকট সেই সার্কের প্রস্থ এবং গভীরতা, এটা হচ্ছে সর্ববৃহৎ। আচ্ছা, কিভাবে এর উৎপত্তি হলো? দেখো এটাও কিন্তু এই যে সার্কের যেটা আমরা অংশ বলতে পারি এরকম ভাবে তৈরি হয়েছে। বিজ্ঞানী জনসনের মতে উৎপাটন প্রক্রিয়ায়, তাহলে উৎপাটন এই যে হিমবাহের ক্ষয়কার্যের একটা অন্যতম পদ্ধতি। এই উৎপাটন প্রক্রিয়ায় পার্বত্য উপত্যকার যে মাথার দিকটি রয়েছে, অর্থাৎ এই যে অংশ হেড ওয়াল মাথার দিকটি খুবই খাড়াই হচ্ছে, এবং মধ্য অংশে অবঘর্ষের জন্য, এই যে মধ্যভাগে কি হচ্ছে? অবঘর্ষের জন্য দেখো মসৃণ হয়ে আছে। খাত এবং প্রান্তভাগে ক্ষয়প্রাপ্ত পদার্থ, এই যে এইগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত পদার্থ, এগুলো কিন্তু এখানে জমে গেছে। এই হিমবাহর সঞ্চয়জাত পদার্থ যখন জমে যায় এটাকে মোরেন বলা হয়। দেখো টার্মিনাল মোরেন, প্রান্তভাগের পদার্থগুলো দিয়েছে। ঠিক আছে, এবং অত্যাধিক কম ক্ষয়ের কারণে ঢিপির মতো চৌকাঠ তৈরি হয়। দেখো এখানটায় আর তো ক্ষয় সেভাবে হচ্ছে না, যতটুকু ক্ষয় হয়েছে এই প্রান্তে হয়েছে, হয়ে এখানটা জমা হয়েছে একটা চৌকাঠের মতো কিন্তু অবস্থা দেখা যাচ্ছে, যেমন আমাদের বাড়ির চৌকাঠ থাকে। ঠিক আছে, হয়ে বিশেষ আকৃতির একটা উপত্যকা তৈরি হয়, সৃষ্টি হচ্ছে। মধ্যভাগে বেসিনে বরফ গলা জল জমে হ্রদ সৃষ্টি হয়, অর্থাৎ এই যে মধ্যভাগের যে অংশ যেটা বরফ জমে আছে, এটা গ্রীষ্মকালে বরফ গলে কি হবে? জল হয়ে যাবে। জল হয়ে গেলে সেটা কি হবে? হ্রদে পরিণত হবে, লেকে পরিণত হবে, তাই তো? তখন সেটাকে বলা হচ্ছে কোরি হ্রদ বা টার্ন বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল এই অংশে আমরা কি কি জানলাম। কোরি বা সার্ক কিভাবে তৈরি হয় তার সংজ্ঞা, কে প্রথম এই কোরি বা সার্কের উৎপত্তি বা কথাটি ব্যবহার করেছেন, এর কটি অংশ থাকে এটা কিন্তু পরীক্ষায় আসে। এই সার্কের কটি অংশ লক্ষ্য করা যায়, কি কি অংশ? একদম পেছনে হেড ওয়াল, মধ্যভাগে বেসিন আর প্রান্তভাগে থ্রেশহোল্ড। সব থেকে সর্ববৃহৎ কোরি সেটা জানলাম, এবং উৎপত্তি পদ্ধতি সেটাও আমরা এই অংশে আলোচনা করলাম। তাহলে এইটা গেল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রথম
ভূমিরূপ তার নাম কি? করি বা সার্ক। মনে থাকবে তো সবার? আচ্ছা, এরপরে যে ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়, 2 নম্বরে আমরা আলোচনা করব অ্যারেট বা এরিটি। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা নদীর যে অংশগুলো পড়েছিলাম একটু মনে করে দেখো, দুটি নদীর, ঠিক আছে, দুটো নদীকে পৃথক করছে যে মধ্যবর্তী উচ্চ ভূমিরূপ বা ভূভাগ, সেটাকে আমরা কি বলতাম বলতো? জলবিভাজিকা বলতাম না? যে একটা নদীকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে জলবিভাজিকা, এবং তাদের গতিপথ সম্পূর্ণ দুদিকে চলে গেছে, বিপরীত দিকে হবে। এখানেও দেখো, এইটাকে যদি আমরা করি বা সার্ক বলি, বা করি হ্রদ, এটাকে করি বা হ্রদ সার্ক বলি, অর্থাৎ মধ্যবর্তী যে অংশটা এই করি বা সার্ককে সম্পূর্ণ পৃথক করে দিয়েছে, খাঁজকাটা যে অংশ, তীক্ষ্ণ, এই প্রাচীর বা হিমশিরাকে কি বলা হচ্ছে? অ্যারেট বলা হচ্ছে বা এরিটি বলা হচ্ছে। এর পার্শ্বঢাল অত্যন্ত খাড়াই। কেন? কারণ তীক্ষ্ণ হয়ে গেছে। দেখো, দুই দিকের অংশ, এই যে করি, এই অংশটাকে ক্ষয় পেয়ে পেয়ে এগুলো কিন্তু মসৃণ একটা অবঘর্ষ প্রক্রিয়ায় কাজ করছে, উৎপাটনও কাজ করছে। তার ফলে এই যে অংশটা বেশ কিন্তু খাড়াই হয়ে গেছে। এই প্রান্তভাগ দেখো খাড়াই মনে হচ্ছে না? তাই মধ্যবর্তী, অর্থাৎ দুটি সার্কের মধ্যবর্তী উঁচু যে অংশ খাড়া ও করাতে দাঁতের মতো খাঁজকাটা তীক্ষ্ণ, এই প্রাচীরকে কি বলা হচ্ছে? হিমশিরা বা এরিটি বলা হচ্ছে। বোঝা গেল তো? আচ্ছা, দুপাশে অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরা দীর্ঘকাল ধরে হিমবাহের ক্ষয়ের ফলে ছুরির ফলার মতো কিন্তু এটি সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি হয়। তাহলে এরিটি কিভাবে সৃষ্টি হয়? দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরা দীর্ঘকাল ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ছুরির ফলার মতো তীক্ষ্ণ দাঁতের বা করাতের মতো যে সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি অ্যারেট বা এরিটি। ঠিক আছে? তাহলে আমরা কটি ভূমির আলোচনা করলাম? করি বা সার্ক, আর 2 নম্বর এরিটি। 3 নম্বর কি রয়েছে? পিরামিড চূড়া। দেখো, এই ভূমিরূপের মধ্যেই, এই অংশেই কিন্তু আমরা পিরামিড চূড়া বা পিরামিড পিক আমরা দেখতে পাই। দেখো, এই যে করি, এই যে করি, এটা তো আমরা সম্মুখ প্রান্ত সামনের দিক থেকে দেখছি বলে দুটো করি অংশ বা করি হ্রদ দেখতে পাচ্ছি। তাহলে পেছন দিকেও একই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে একটা পর্বত যখন এরকম ভাবে থাকবে, তাহলে চারদিকেই কিন্তু এরকম ভাবে করি বা করি সার্ক তিনটি বা চারটি এরকম ভাবে গঠিত হয়েছে। ঠিক আছে? তখন এই যে তার মধ্যবর্তী একদম সবচেয়ে উচ্চ প্রান্ত, এই যে উঁচু অংশ যেটা, এটাকে আমরা বলি, এই পিরামিডের মতো দেখতে খাড়া পর্বত চূড়াকে কি বলা হচ্ছে? পিরামিড চূড়া বা হর্ন। এই হচ্ছে পিরামিড চূড়া, পিরামিড পিক। এই হচ্ছে এখানে পিরামিড পিক বা পিরামিড হর্ন বলা হচ্ছে। ঠিক আছে? আল্পসে ম্যাটারহর্ন এর নামে হর্ন নামকরণ করা হয়েছে, এবং এর চারপাশে সার্ক বিস্তৃত থাকে। যে আল্পস পর্বতমালা রয়েছে, তার এই উচ্চ প্রান্তের নামই কিন্তু ম্যাটারহর্ন। এই হর্নের নামকরণ করেই এই সার্কের চারিদিকে যে অংশ, সেটাকে বলা হচ্ছে পিরামিড পিকস বা হর্ন বলা হচ্ছে। আরো উদাহরণ রয়েছে। কি উদাহরণ? সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন রয়েছে, ভিস হর্ন রয়েছে, ওয়েস হর্ন রয়েছে, নিউজিল্যান্ডের অ্যাসপারিং, এবার এছাড়াও কুমায়ুন হিমালয়ে বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ, দেখে নীলকণ্ঠর নাম তোমরা শুনে থাকবে, সেটাও কিন্তু একটা অন্যতম পিরামিড চূড়া বা পিরামিড হর্ন বলা হয়ে থাকে। শিবলিঙ্গ এবং নেপালে হিমালয়ে মাকালু। তাহলে প্রত্যেকটা উদাহরণ কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যদি বলা হয় ভারতের একটি পিরামিড চূড়ার নাম বলো, তাহলে বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ বা শিবলিঙ্গ। নেপালের যদি বলা হয় মাকালু বলতে পারো, সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন বলতে পারো। তাহলে এইরকম ভাবে কিন্তু বিভিন্ন পিরামিড চূড়ার উদাহরণ তোমাদেরকে
মনে রাখতে হবে। এর উৎপত্তি কিভাবে হয়েছে? যে পর্বত শৃঙ্গকে ঘিরে, অর্থাৎ এই যে পর্বত শৃঙ্গকে ঘিরে কি হচ্ছে, দুদিকে তিন দিকে 3 থেকে 4টি সার্ক কিন্তু বিস্তৃত হয় বা বিস্তৃত হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই সার্কগুলির শীর্ষ দেওয়ালে দীর্ঘকাল ধারাবাহিক ক্ষয়কাজ হচ্ছে। তাহলে এই যে পিরামিড চূড়া চারিদিকে, দেওয়ালগুলোর চারিদিকে দীর্ঘকাল ধরে ক্ষয়কাজ হচ্ছে, ক্ষয়কাজ লক্ষ্য করা যাচ্ছে। এবং মধ্যবর্তী অংশে পিরামিডের মতো দেখতে ছুঁচালো চূড়া সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটি হলো পিরামিড চূড়া। তাহলে বোঝা গেল এই অংশে আমরা 2 নম্বর ভূমিরূপ অ্যারেট বা এরিটি, 3 নম্বর ভূমিরূপ আমরা হিসাবে কি আলোচনা করলাম, পিরামিড চূড়া। পিরামিড চূড়া এখানে কিভাবে তৈরি হয়, এর উদাহরণ কোথায় কোথায় কোন পিরামিড চূড়া লক্ষ্য করা যায় এবং এর উৎপত্তি সম্পর্কে এখানে আমরা আলোচনা করলাম। সবাই এখান থেকে বুঝতে পেরেছো তো? আচ্ছা, খুব ভালো। এরপরে রয়েছে কর্তিত শৈলশিরা। দেখবেন তোমরা যখন নদীর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে যখন আমরা আলোচনা করছিলাম, তখনও কিন্তু ভূমিরূপগুলো বেশ, নামগুলো আমাদের কাছে একটু বেশ নতুন নাম, একটু খটোমটো টাইপের লাগছিল। কিন্তু এগুলো যখন আমরা বেশ কয়েকবার আলোচনা করব বা পড়া শুরু করব, এগুলো কিন্তু আমরা সহজেই এখান থেকে জানতে পারবো বা বুঝতে পারবো। ঠিক আছে, এই কর্তিত শৈলশিরা, যার ইংলিশে নাম বলা হচ্ছে ট্রুনকেটেড স্পার্ক। ঠিক আছে, তো এই ট্রাঙ্কেটেড স্পার, যেটা কর্তিত শৈলশিরা, এটা কি বলা হচ্ছে, এই পার্বত্য উপত্যকার উভয় দিক থেকে নেমে আসে। দেখো আগে ছবিটা দেখো, যে এটা পর্বত রয়েছে, পর্বতের যে খাড়া যে অংশ, এই যে দেওয়াল, ঠিক আছে, বা এখানটাতেও দেখো যে ট্রাঙ্কেটেড স্পার, এই যে অংশগুলো, খাড়া যে অংশগুলো, এই উল্লম্ব কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশ যে অংশ রয়েছে, সেটাকেই বলা হচ্ছে কর্তিত শৈলশিরা বা পলকাটা বলা হচ্ছে। ঠিক আছে, এগুলি হিমদ্রোণী, অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে হিমদ্রোণী, এই অংশটা, এটা হচ্ছে হিমদ্রোণী। ঠিক আছে, এগুলি হিমদ্রোণীকে সরলরৈখিক ও চওড়া আকৃতি দেয়। অর্থাৎ এই যে অংশগুলো সরল রেখা হতে পারে এবং চওড়া যে অংশগুলো, এরাই কিন্তু, এরা যদি ক্ষয় হয়ে যায় বেশি, তাহলে বেশি করে চওড়া হয়ে যাবে এই অংশটা। ঠিক আছে, তো পার্বত্য উপত্যকা কি হচ্ছে, আড়াআড়ি ভাবে স্পার উপত্যকায় নেমে আসে। এই যে পার্বত্য উপত্যকায় স্পার আড়াআড়ি ভাবে উপত্যকা, এটা হিমবাহের উপত্যকা, হিমবাহ এই অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রধান হিমবাহ এটা। নদীর যেমন শাখা নদী, উপনদী থাকে, এটাও হিমবাহের প্রধান যেটা উপত্যকা। আর এই অংশে কিন্তু এই দেখো, এটা একটা দেখা যাচ্ছে, এইটা উপহিমবাহ বলা হয় এদেরকে। তো এইভাবে দীর্ঘকাল ধরে স্পারগুলির অগ্রভাগে খাড়াভাবে কেটে সরল রৈখিক পথে অগ্রসর হচ্ছে এবং কর্তিত স্পার সৃষ্টি হচ্ছে। এটা গেল কর্তিত স্পার। ঠিক আছে, এরপরে রয়েছে হিমদ্রোণী। হিমদ্রোণীটা কি, একদম সহজ কথায়, যে অংশ দিয়ে বা যে উপত্যকা দিয়ে যে এই যে বৃহৎ আস্তরণযুক্ত বরফের যে আস্তরণ প্রবাহিত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে হিমদ্রোণী। ঠিক আছে, এইটা হচ্ছে বাস্তব অংশের হিমদ্রোণী। দেখো দূর থেকে যদি দেখাই, এই হচ্ছে দূর থেকে দেখলে মনে হচ্ছে নদী। তো এই বরফ গলা জল কিন্তু তখন যদি এই গ্রীষ্মকালে বরফ যদি গলে যায়, তখন কিন্তু উপত্যকার মধ্যে দিয়ে বরফ গলা জল কিন্তু প্রবাহিত হবে। আর এই হচ্ছে দেখো গ্লেসিয়াল থ্রু, এটা হচ্ছে হিমদ্রোণী প্রধান অংশ এখান দিয়ে। আর এই যে দেখো হিমবাহের বিভিন্ন অংশ, দেখো এরিটি, এখানটায় দেখো টান, যেটা হ্রদ, করি হ্রদ যেটাকে টান বলছি আমরা, করি বলছি, এগুলো কিন্তু সব এই হিমবাহগুলো এসে কিন্তু এই প্রধান উপত্যকায় এসে কিন্তু মিলিত হচ্ছে, যা ইউ আকৃতির উপত্যকা বিশিষ্ট হবে। এবং পার্শ্বদেশ কেমন হবে, পার্শ্বদেশ হবে মসৃণ। দেখো মসৃণ হয়েছে,
এইটা হচ্ছে বিফোর আইস যুগ, মানে হিমযুগের পূর্ববর্তী যখন হিমবাহ ছিল তখন যখন খাড়াই মতো ছিল। আইস যুগে কি হলো, এরকম বরফ দিয়ে পুরো ঢাকা গেছিল, ফলে এই অংশগুলো কি হয়েছে, মসৃণভাবে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় কাজ হয়ে গেছে। আফটার আইস যুগে কি হয়েছে, দেখো এই যে চিত্রটা, এই চিত্রটা আর এই চিত্রটা একই দেখে মনে হচ্ছে আফটার আইস যুগ। এই হচ্ছে হিমদ্রোণী। তাহলে কি বলা হচ্ছে, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই যে তলদেশ প্রশস্ত এবং এবড়ো খেবড়ো হচ্ছে, আর পার্শ্বদেশ কি হচ্ছে, পার্শ্বদেশ মসৃণ ও খাড়াই হয়ে, এই যে পার্শ্বদেশ দেখো মসৃণ হচ্ছে কিন্তু খাড়াই হয়ে যাচ্ছে, এই দেখো মসৃণ কিন্তু খাড়াই হচ্ছে, খাড়াই হয়ে ইংরেজি অক্ষর ইউ আকৃতি বিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয় তাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলা হয়। তাহলে যদি ইউ আকৃতির উপত্যকা কাকে বলা হয়, তাহলে কিন্তু হিমদ্রোণী সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, কোথায় দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ইয়োসোমাইট উপত্যকা, নদী উপত্যকা থেকে এই হিমদ্রোণীর উৎপত্তি হয়, কারণ এই ইয়োসোমাইট উপত্যকাতে হিমদ্রোণী উৎপত্তি হতে দেখা যায়। কিভাবে হচ্ছে, অসম ক্ষয়কার্যের জন্য, অর্থাৎ কোথাও ক্ষয়কাজ কম হচ্ছে কোথাও বেশি হচ্ছে, অসম ক্ষয়কার্যের জন্য নিচের দিকে হিমদ্রোণী সিঁড়ির মতো ধাপযুক্ত হয়। কেন ধাপযুক্ত হচ্ছে, দেখবে আমরা যখন নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ জলপ্রপাত পড়েছিলাম, একটু খেয়াল করে দেখো, সেখানে যদি নরম শিলা থাকে তাহলে সেটা আগে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কঠিন শিলা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত কম হচ্ছে। হওয়ার জন্য আমাদের বাড়িতে যেমন সিঁড়ি আছে ওপর থেকে নিচে বা নিচ থেকে উপরে ওঠার জন্য, এরকম ধাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখানেও সিঁড়ির মতো ধাপযুক্ত হচ্ছে, একে হিমসিঁড়ি বা হিম সোপান বলা হচ্ছে। ঠিক আছে, এই ধাপের ঢাল পর্বতের উঁচু অংশের দিকে হলে হিমশিঁড়ির বেশি নিচু অংশ কি হয়, নিচু অংশ সেখানে বরফ গলা জল আটকে একটা হ্রদ সৃষ্টি হবে, সারিবদ্ধভাবে হ্রদ সৃষ্টি হবে, অর্থাৎ যেখানে নিচু হয়ে যাবে বরফ সেখানে গলে যাবে, গলে গিয়ে হ্রদের সৃষ্টি হবে। যখন পরপর এরকম অনেকগুলো হ্রদের সৃষ্টি হবে একসঙ্গে, এদেরকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। ঠিক আছে, অর্থাৎ এই যে মানে সিঁড়ির মতো যে ধাপ, সেই ধাপ যখন প্রত্যেকটা অংশে পরপর যদি অনেকগুলো হ্রদ সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। তাহলে বোঝা গেল হিমদ্রোণী প্যাটার্ন স্টার হ্রদ। যেমন হিমালয়ের রূপকুণ্ড, এটা কিন্তু এটা প্যাটার্ন স্টার হ্রদ, এবং এখানটায় হিমদ্রোণী কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে তো? কিভাবে তৈরি হচ্ছে দেখো, বলছে কোনো পরিত্যক্ত, এই যে পরিত্যক্ত পূর্বের ভি আকৃতির নদী উপত্যকা, দেখো আমরা সেই জন্য কিন্তু বারবার বলে থাকি এই নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা বেশ মিল, কারণ দেখো এই নদী উপত্যকা যে অংশে ভি আকৃতির উপত্যকা তৈরি হয়, আমরা যখন নদীর ভি আকৃতির উপত্যকা পড়েছিলাম, যেটাতে নিম্নক্ষয় বেশি হয় কিন্তু পার্শ্বক্ষয় তুলনামূলকভাবে কম হয়, তখন ভি আকৃতির উপত্যকা তৈরি হয় এরকম ভাবে, তাই তো? এরকম ভাবে ভি আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে, ইংরেজি ভি আকৃতি। তো এই নদী এই ভি আকৃতি নদী উপত্যকায় যদি হিমবাহ প্রবাহিত হয় তখন কি হচ্ছে, পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় উভয় হচ্ছে। তাহলে পার্শ্বক্ষয়, এই যে ভি আকৃতির উপত্যকা ছিল, পার্শ্বক্ষয় যেমন হচ্ছে, এটা পার্শ্বক্ষয়, নিম্নক্ষয়ও হচ্ছে, হওয়ার জন্য সেটা কি হচ্ছে, গভীর হয়ে যাচ্ছে, করে একটা ইউ আকৃতির, ঠিক এরকম ইউ আকৃতি লাভ করছে, একটা উপত্যকা সৃষ্টি হচ্ছে, এটাকে হিমদ্রোণী সৃষ্টি হয়। এই গেল সম্পূর্ণ আমাদের হিমদ্রোণী সম্পর্কে আলোচনা। কারোর কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, খুব ভালো। তাহলে এবার আমরা পরবর্তী অংশে যাই। ঠিক আছে, তো এইখানটাতে আমরা এই যে হিমদ্রোণীর যে উপত্যকাটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা সেটা একটু দেখি আমরা। নদী উপত্যকায়
যেমন আমরা পূর্বে একটা পার্থক্য পড়েছিলাম নদীর কাজ আর হিমবাহের কাজের মধ্যে, সেখানেও কিন্তু প্রায় সমদৃশ্য এরকম সমান এরকম পার্থক্য দেখেছিলাম যে তুন্দ্রা এবং মরু অঞ্চল ছাড়া সর্বত্র নদী উপত্যকা লক্ষ্য করা যায়। আর হিমবাহ উপত্যকা কোথায় থাকবে? উচ্চ পর্বত এবং মেরু অঞ্চলে এই হিমবাহ উপত্যকা সীমাবদ্ধ হবে। ঠিক আছে। আচ্ছা, নদী উপত্যকার আকৃতি কেমন হবে? নদী উপত্যকা ইংরেজি অক্ষর আই, অর্থাৎ সংকীর্ণ উপত্যকা যদি হয় আয় আকৃতির হবে, কোথাও কোথাও এরকম ভাবে ভি আকৃতির উপত্যকা তৈরি হবে এবং নিম্ন প্রবাহে বিস্তৃত অগভীর গামলার মতো হয়। আর হিমবাহ উপত্যকা সর্বদা ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়, কারণ এটা অনেকটা ধীরে প্রবাহিত হয়, তার ফলে কি হয় পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় সমান গতিতে হয়, ফলে ইউ আকৃতির একটা গভীর উপত্যকা কিন্তু এখানে গড়ে ওঠে। আচ্ছা, নদী উপত্যকা সুদীর্ঘ আঁকা বাঁকা অমসৃণ প্রকৃতির হয়, আর হিমবাহ উপত্যকা স্বল্প দৈর্ঘ্য সরল রৈখিক এবং মসৃণ প্রকৃতির হয়। এটা কিন্তু অমসৃণ আর এটা কিন্তু মসৃণ, এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। এবার হচ্ছে ঝুলন্ত উপত্যকা। দেখো নামটার মধ্যেই যেটা আমরা বলছি হ্যাঙ্গিং ভ্যালি, ঝুলন্ত উপত্যকা অর্থাৎ ঝুলে রয়েছে। কেমন ভাবে ছবিটা একটু আগে তোমাদের দেখায়, তাহলে তো একটু আরো ভালো বুঝতে পারবে। এতক্ষণ যে হিমদ্রোণী বা ইউ শেপ ভ্যালির কথা আমরা আলোচনা করলাম, দেখো এটা তো প্রথমে নদী উপত্যকা ছিল, তো পরে এটা হিমবাহ প্রবাহিত হয়ে ইউ শেপ আকার ধারণ করেছে নিয়েছে। এবং এই যদি পর্বতের উপরের কোনো অংশ থেকে, যেটাকে আমরা এতক্ষণ স্পার বলছিলাম, যে কর্তিত শৈলশিরা, সেইখান থেকে যদি কোনো উচ্চ অংশ বা উপহিমবাহ, যেমন নদীর যেমন এটা যদি আমরা বলি প্রধান গতিপথ বা প্রধান নদী, আর এটাকে যদি উপনদী বা শাখা নদী বলি, তাহলে কি হচ্ছে অন্য কোনো জায়গা থেকে সৃষ্টি হয়ে প্রধান নদীর সাথে মিলিত হচ্ছিল। এক্ষেত্রেও যদি উপহিমবাহ বা অন্য কোনো অংশ থেকে হিমবাহ যদি প্রধান হিমবাহের সঙ্গে এসে মিলিত হয়, তার ফলে একটা ভূমিরূপ গঠিত হচ্ছে। এবং এইখানে যদি এই বরফ যদি গলে যায়, বরফ গলে যদি এই অংশে জলধারা লক্ষ্য করা যায়, এখান থেকে জলটা কি হচ্ছে মনে হচ্ছে লাফিয়ে পড়ছে, ঝুলে রয়েছে। তোমরা তো জলপ্রপাত দেখেছো তো, অনেক ওপর থেকে নিচ থেকে জলটা লাফিয়ে পড়ে, সেই রকম ভাবেই এখানেও কিন্তু এই উপত্যকা তৈরি হয়, যেটাকে আমরা বলছি হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা। দেখো রিভার ওয়াটারফল বলেছে, তার মানে নদীর জলধারা। বরফ তো গলে যাচ্ছে, বরফ গলে গিয়ে যখন জলের রূপে প্রবাহিত হবে, তখন সেটাকে আমরা নদী বলে দেবো, নদী বলবো, তাই তো বলবো নাকি? যে কোনো উচ্চ অংশ থেকে জল যখন ভূমির ঢাল অনুসারে অন্য কোনো নদীতে গিয়ে মিলিত হবে, তখন নদী বলছি আমরা জলপ্রবাহটাকে। এখানেও একই রকম, পার্বত্য হিমবাহের প্রবাহ পথে কি হচ্ছে দুপাশ থেকে ক্ষুদ্র অগভীর এবং অনেক উঁচুতে অবস্থিত উপহিমবাহ লক্ষ্য করা যায়, যেটা আমি শুরুতে বলছিলাম। ঠিক এখানে নদীর সাথে একটু তোমরা কম্পেয়ার করো, নদীতে যখন প্রধান নদী উপনদী লক্ষ্য করা যায়, এখানে এই প্রধান হিমবাহের সাথে মিলিত হওয়ার জন্য পর্বতের উপরিভাগ থেকে ক্ষুদ্র অগভীর সংকীর্ণ এরকম অনেকগুলো উপহিমবাহ এসে প্রধান হিমবাহের উপরে ঝুলে থাকে। এই উপহিমদ্রোণী গুলিকেই ঝুলন্ত উপত্যকা বলা হচ্ছে। ঠিক আছে। কোথায় দেখতে পাওয়া যায়? বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা ও যে উপত্যকা, সেই ঋষিগঙ্গা উপত্যকা রয়েছে। হিমবাহ সরে গেলে এগুলিতে জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে প্রথমে ঝুলন্ত উপত্যকা লক্ষ্য করা যাচ্ছে, এবং যখন এই হিমবাহটা সরে যাবে মানে কি কেউ তুলে নিয়ে যাবে তা তো নয়। গ্রীষ্মকাল আসলে এখানে সেই হিমবাহটা কি হবে গলে জলে পরিণত হয়ে যাবে, তখন যদি জলে চলে আসে তখন সেটা কি হবে জলপ্রপাত সৃষ্টি হবে। কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োসোমাইট উপত্যকার ঝুলন্ত উপত্যকায় দেখা যায়, মার্শের নদীতে ভার্নাল আর নেভাদা জলপ্রপাত লক্ষ্য করা যায়। এটা উদাহরণ, মার্শের নদীতে ভার্নাল আর নেভাদা
জলপ্রপাত। কিভাবে তৈরি হচ্ছে? নদ নদীর মতোই ছোট ছোট উপহিমবাহ বিভিন্ন দিক থেকে এসে প্রধান হিমবাহের সাথে কিন্তু মিলিত হচ্ছে, যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। এটা দেখা গেল প্রধান প্রবাহ পথ। দেখো পর্বতের উপরের অংশ থেকে এইখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এইভাবে অনেকগুলো উপহিমবাহ এসে কিন্তু প্রধান হিমবাহের সাথে মিলিত হচ্ছে। ক্ষয়কাজের তারতম্যের জন্য কি হচ্ছে? প্রধান হিমদ্রোণী বা উপহিমদ্রোণীগুলির তুলনায় গভীর ও প্রশস্ত হচ্ছে। তাহলে এটার মধ্যে তো হিমবাহের পরিমাণটা বেশি হওয়ার জন্য এইটা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই উপহিমবাহগুলোর তুলনায়, ঠিক আছে? এবং হিমবাহগুলো পশ্চাৎ অপসারণ করলে উপহিমদ্রোণীগুলি প্রধান হিমদ্রোণীর উপরে ঝুলন্ত রয়েছে বলে মনে হয়। অর্থাৎ যদি হিমবাহ এখান থেকে যখন সরে যায় বা গলে যায়, তখন মনে হচ্ছে কার উপরে ঝুলে রয়েছে, কাউকে অবলম্বন করে ঝুলে আছে, ঠিক আছে? তখন এই উপহিমদ্রোণীগুলো ঝুলন্ত উপত্যকায় পরিণত হতে দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল তো? আজকে আমরা এই 6টি হিমবাহের ফলে গঠিত 6টি ভূমিরূপ, 6টি ভূমিরূপ আমরা আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম সবাই শুরু থেকে একটু বলো তো আমাকে। প্রথমে আমরা আলোচনা করলাম করি বা সার্ক, 2 নম্বরে এরিটি আলোচনা করলাম, 3 নম্বরে কর্তিত শৈলশিরা আলোচনা করলাম, না 3 নম্বরে আলোচনা করলাম পিরামিড চূড়া, 4-এ করেছি কর্তিত শৈলশিরা, 5-এ হিমদ্রোণী যেটা ইউ আকৃতির উপত্যকা, এবং 6-এ হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তাহলে কটা ভূমিরূপ? 6টা ভূমিরূপ আমরা আলোচনা করেছি। আরো বেশ কয়েকটি প্রধান ভূমিরূপ রয়েছে, আজকে সময়ের অভাবে সবটুকু আজকে বলতে পারছি না। পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো এই 6টা ভূমিরূপ তোমরা বাড়িতে সবাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে একটু নিজেরা বই থেকে দেখে উত্তরগুলো প্রস্তুত করবে। অনেক শর্ট প্রশ্ন রয়েছে, যেটা আলোচনা করতে করতে আমরা বেশ কয়েকবার বলেছি, তোমাদের সামনে আমি আলোচনা করেছি। সেগুলো বাড়ি থেকে সবাই একটু দেখে আসবে। পূর্বের দিনের মতো পরের ক্লাসে শুরুতেই আমি এই প্রশ্নগুলো থেকে তোমাদেরকে আমি উত্তর জিজ্ঞাসা করব, যে কারা কতটা ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছো বা পারছো, সেটা আমি একবার যাচাই করে নেব, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে ভূমিরূপগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।